আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাক, আমি এটাকে মুঠেও আমি ইসলাম বিজয়ের বড় কোনো কিছু মনে করি না। কেউ যদি নির্বাচনে গিয়ে যেতে চায়, বিরোধী দল হোক বা সরকার, ইসলামী দলগুলো 8, 10টা, 20টা, 50টা সিট পাবে, এটা তারা যদি পার্ট অফ দ্য দাওয়া মনে করে তাও একটা কথা, কিন্তু সেটা ওনারা মনে করতেছে ওরা আমাদের পলিটিক্যালি অনেক কিছু হাসিল করে ফেলবে, আসলে কিছুই হবে না এখানে। এই জন্য আমরা আপাতত আমাদের দাওয়ার জায়গা থেকে জাতিকে মোটিভেশন করি, জাতিকে মোটিভেশন করবো। এখন আমাদের কাছে মোটিভেশন, আমাদের কাছে হচ্ছে নিজের ডেডিকেশন নেওয়া, আমাদের কাছে হচ্ছে দাওয়া দেওয়া, সিলেবাসটা পড়ানো এবং নির্ঘুম রাত দিন ইয়ে করে আমরা সমাজে একটা জাগরণ তৈরি করা। ইনশাআল্লাহ আজিজ এই কাজটা করে দাওয়ার স্টেজ হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ শরীয় প্রতিষ্ঠার কাজ দ্বারা এই সংগ্রাম দ্বারা লিপ্ত হবে ইনশাআল্লাহ আজিজ। সেই ক্ষেত্রে বাধা আসলো তারা সেটা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ আজিজ। তো দেশটি আমরা যত ভাবি না কেন, গ্লোবাল চক্রান্ত আমাদের বুঝতে হবে। আমাদের একটা দায়িত্ব আছে, ন্যাশনাল দায়িত্ব, জাতীয় দায়িত্ব, কিন্তু একটা গ্লোবাল দায়িত্ব আছে ভাই, আছে কি নেই? বাইতুল মুকাদ্দাস কাদের? কাদের? বাইতুল মুকাদ্দাস কাদের? বাবরি মসজিদ কাদের? আমেরিকাতে যারা মুসলমান আছে কাদের ভাই বোন? আমাদের। তো গ্লোবাল দায়িত্ব আছে কিনা আমাদের? সারা এই যে এবং যে বাইতুল মুকাদ্দাসের যে সংকট, এই সংকটের মোকাবেলা এটা গ্লোবাল এজেন্ডা। আপনার বাংলাদেশে যেটা হচ্ছে, আমি আপনার কেউ অধৈর্য হবেন না, আমি এই সর্বোচ্চ 5টা মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ, কেউ অধৈর্য হবেন না, 4 থেকে 5 মিনিটের কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশের যে ক্রাইসিসটা আসলে দেখেন, হাসিনা ঠিক ছিল কি যুবলীগের গুন্ডামি দ্বারা ঠিক ছিল নাকি? হাসিনা একটু কথা বলো আপনার সবাই, একটু হাসিনাকে কি যুবলীগ ঠিক রাখছিল? ছাত্রলীগ ঠিক রাখছিল? যুবলীগ ছাত্রলীগ আমি পিটাইছি, আমি এগুলো ঠিক আছে, আমার গায়ে তো যুবলীগ ছাত্র হাত দিতে পারে না। আমার মারছে হচ্ছে র্যাব, পুলিশে, এই সমস্ত এরা ইন্টেলিজেন্স মারছে আমাকে, এরা আমাকে বাঘের মতো ভয় পেত। এগুলো তো আমি গণতামও না। আসলে একটা গ্লোবাল শক্তি হাসিনার পক্ষে ছিল, ঠিক আছে? সেটা হচ্ছে 1 নম্বর ভারত। আর আমেরিকা কীভাবে ছিল? আমেরিকাকে ভারত বলছে যে বড় ভাই আমি ছোট ভাই হিসেবে এটা দেখতেছি, তুমি এদিকে মাথা খাবে, আমি দেখতেছি এদিকে। আমেরিকা বলছে ঠিক আছে তুই দেখ এটা। আর চীন বলতেছে তুই তোরটা কর, আমি আমার ব্যবসাটা করি। মানে তিনজনে দর্শন করছে আমাদেরকে সবাই মিলে, আমেরিকা দর্শন করছে, ভারতও করছে, আর কি চীনও করছে দর্শন। এবং এখানে একটা কথা বলি, এখানে ওই একটা গরিবের সুন্দরী বউ আছে, হ্যাঁ? তো ভারত ছিল, হাসিনা ছিল গরিবের সুন্দরী, ভারত হচ্ছে গরিব। ভারত আসলে টাকা, ভারত তো ওইরকম চীনের মতো টাকা নেই, আমেরিকার মতো টাকা নেই। আর এটা ছিল আওয়ামী লীগ আমল ছিল সুন্দরী বউ। এখন সুন্দরী বউতে টাকা দিতে পারে না, বোধাই চলে যাবে। তো বলছে ঠিক আছে তুমি এলাকার বড় ভাইয়ের কাছে গিয়ে রাত্রে যাপন করিও, তখন থেকে কিছু টাকাটুকু নিও। এখন জামাই দিতে পারে 5,000 টাকা, এলাকার বড় ভাই দর্শক সে দিতে পারে 20,000 টাকা। ওই চীন থেকে টাকা খাইতো হাসিনা, চীন থেকে টাকা নিত। চীনে ছিল ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, আর এদিকে ভারতের বউ হয়েছিল বাংলাদেশ। এগুলো উদাহরণগুলো খুব দেখতে খুব খারাপ দেখা যায়, কিন্তু বাস্তবে এটাই ছিল। নাহলে চীন আর ভারত মুখোমুখি, কিন্তু হাসিনার প্রশ্নে চীন ভারত কিন্তু এক ছিল, কিন্তু কথা ঠিক কিনা? আশ্চর্য মানে হাসিনার কূটনৈতিক শক্তিটা দেখেন আপনি, তার রাষ্ট্র পরিচালনার তার দক্ষতা দেখেন আপনি। এটা তার দক্ষতা, সে ম্যানেজ করছে একের সাথে চীনকে, একের সাথে সে আবার কাকে ম্যানেজ করছে, আবার ভারতকে ম্যানেজ করছে সে। তো এই দক্ষতা তারেক জিয়ার, আমি জানি না হাসিনাকে দিকে 100 নম্বর হাসিনার দিকে, হ্যাঁ। ফেরাউনিজমের মধ্যে 100 নম্বর, দক্ষতার মধ্যে আর 100 নম্বর। সে ম্যানেজ করে চলছে এইভাবে, কিন্তু এইভাবে ফাইজলামি করে বেশি দিন টিকা যায় না, বেশি দিন চালাকি করে হাদিসে আছে 10 দিন করতে একটা দিন তুমি ধরে পড়ে যাবা। তো এটাই হয়েছে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি, যতগুলো সংকট হাসিনা যে আগে ছিল, হাসিনার যে ফেরাউনিজম, এটার পিছনে বিদেশি শক্তি ছিল। কি ছিল এটার পিছনে? বিদেশি শক্তি। এখন যারা আছে তাদের পিছনে কিন্তু আরেক বিদেশি শক্তি। সুতরাং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি বুঝতে হলে আপনাকে বিদেশের রাজনীতি আপনাকে বুঝতে হবে, ওয়াশিংটন বুঝতে হবে, দিল্লি এবং বেজিং আপনাকে বুঝতে হবে। এবার আমাদের এই রাষ্ট্রগুলোর সাথে ফাংশনটা কী হবে, এই নেগেটিভ আমাদেরকে তৈরি করতে হবে। তাদের সাথে আমাদের যোগাযোগটা ডাইরেক্টলি বাড়াইতে হবে আমাদেরকে সরাসরি, যে আমরা ওয়াশিংটনকে সরাসরি কথা বলতে চাই, চীনকে আমরা কিছু কথা বলতে চাই, ভারতকে আমরা কিছু কথা বলতে চাই আমরা। এবং আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনারা যেভাবে নেন না কেন, এই গ্লোবাল মস্তানি দিয়ে তারা আমাদেরকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ বানিয়ে, জঙ্গি বানিয়ে মুসলমানদের নির্মূল করতেছে। গ্লোবাল জেহাদের প্রস্তুতির মাধ্যমে কিন্তু এদের চক্রান্ত নস্যাৎ করতে হবে। কিন্তু আপনি যতই বাংলাদেশের পলিটিক্সের কথা বলেন না কেন ভাই, তারা কি ইসরায়েলে হামলা করা বন্ধ করতেছে? তারা তো তাদের গোলা বোমা, তাদের ধর্মের জিহাদ তারা বন্ধ করতেছে না। আর আমরা বলতেছি না জিহাদ করা যাবে না তাদের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে মোকাবেলার জন্য, ফিলিস্তিনের মুক্ত করার জন্য অবশ্যই জিহাদের কোনো বিকল্প আছে নাকি কোনো? এবং পুরো অঞ্চলের মুসলিম বিশ্বের ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য এটা জিহাদের কোনো বিকল্প আছে? এটা তারা যদি তাদের সেই গ্লোবাল পলিটিক্স যদি তারা করে থাকে, লিবারেল ডেমোক্রেসি পলিটিক্স, এবং সেটা অস্ত্র বলে, কিসের বলে? সেটা অস্ত্র বলে। আপনাকে গ্লোবাল যে আন্তর্জাতিক যে ইসলামের জাগরণ চলতেছে, ওই জাগরণটাকে আপনাকে সমর্থন করতে হবে। ইসলামের ভূখণ্ড কিন্তু বাড়তেছে, কিন্তু আফ্রিকাতে, ইয়েমেনে, লিবিয়াতে, খোরাসানে ইসলামের ভূখণ্ড বাড়তেছে কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? এই বিজয়টা আপনার কিনা? আফগানিস্তানে তালেবানের বিজয় হয়েছে, এই বিজয়টা আপনার কিনা?
হামাস ঠিকই আছে, এই টিকে থাকাটা আপনার টিকে থাকে কিনা? সোমালিয়াতে ভাইয়েরা মুজাহিদে বিজয় হচ্ছে, এই বিজয় আপনার কিনা নাকি না? আপনি বলেন। মুসলিম ভূখণ্ডে যারা মুসলমানের বিজয় হচ্ছে, এই বিজয়টা আমার, আর যেখানে মার খাচ্ছে এই মারটা আমি খাচ্ছি। এই বিষয়টা, এই কনসেপশন থাকতে হবে। আমরা কি বাংলাদেশ নাকি আমরা বিশ্ব? আমরা কি গোষ্ঠী, দেশ নাকি আমরা উম্মা? হ্যাঁ, বস আমাদের রাজনীতি বোঝার জন্য এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট, আপনারা শুধু আনুষ্ঠানিকতা না থেকে আপনাদেরকে কিছু কাজের মধ্যে আসতে হবে, কিছু দাওয়াতি কাজ আসতে হবে এবং মোটিভেশনাল কাজ আসতে হবে। আগামী দিনে আপনাদেরকে যে সমস্ত কর্মসূচি আমরা দিব, এগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন। আমি একটা ব্যাখ্যা দিয়ে ফেলি, ওলামা জামাতের পরিষদ আসলে এটা কোনো আমাদের পরিচিতি না। এটা হলো আমরা রাজপথে আমাদের মেসেজ পৌঁছানোর জন্য একটা জাস্ট প্ল্যাটফর্ম। আমাদের কোনো দল নাই, আমরা হচ্ছে আল্লাহর দল। আবার আল্লাহর দল নামে আরেকটা সংগঠন, আবার ওইটা না, আবার হ্যাঁ, এটা আবার বলি আল্লাহর দল আরেকটা সংগঠন, ওইটা না। মানে হিজবুল্লাহ, কোরআন যেটা হিজব, আবার হিজবুল্লাহ একটা আছে, আরবি বললেও সমস্যা। বাংলা বললে বাংলাদেশের জঙ্গি সংগঠন জিজেএফ আর এনএসএর কাছে, আর হিজবুল্লাহ বলে শিয়াদের সংগঠন হয়ে যাচ্ছে। এখন কি বলতাম এখন? কোরআনিক হিজবুল্লাহ কি? আমরা হলাম কি? কোরআনিক হিজবুল্লাহ। এখানে নামটাম কি জন্য আসছে? নাম আসছে হলো এটা একটা প্ল্যাটফর্ম লাগে যেহেতু রাজপথে, সেই জন্য। আর আমরা দাওয়া মুভমেন্ট নামে আমরা মোটিভেশনাল কিছু আমরা স্পিচ দেবো, কিছু সিলেবাসের চর্চা করবো, এ নামে হবে। আল কোরআন দারাস আমাদের আছে, সেটা সারা বাংলাদেশে করার চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ বিশুদ্ধবাদী তহিদা যারা আছে এদের মধ্যে কোনো অনৈক্য হবে না ইনশাল্লাহ। যারা যে ব্যানারে করুক, পরস্পরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, ঐক্যবোধ আমরা থাকার চেষ্টা করবো। কিছু বিষয় এখানে এসেছে, ইন্তিফাদা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন আমাদেরকে। তো আমার পক্ষ থেকে আমার বক্তব্য এবং অবস্থান স্পষ্ট যে আমি সবর করার শক্তি আমার আছে, ক্ষমা করার শক্তি আমার আছে, এবং আমি যে কোনো মূল্যে আমি কিন্তু ঐক্যের পক্ষে, কিন্তু সমন্বয়ের পক্ষে। এই হেফাজত ইসলামে অনেক কিছু হচ্ছে আমাদের সাথে, এগুলো তো আমাদের বড় ভাইরা আসি অনেক কথা বলে গেলেন, ঠিক আছে। তো হেফাজতের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম আমরা, কিন্তু আমরা নিজের ঘরে অনেক সময় অন্য মেহমানরা আসি দেখেছি এরা, তো মেহমানদেরকে আমরা শুধু, ঠিক আছে, কিছুদিন মেহমানদের নিজের আপন মনে করার সমস্যা নেই এটা। তো ধৈর্যের মাধ্যমে ইনশাআল্লাহ হলে যে আমরা আমাদের বিজয় নিয়ে আসবো সময় মতো ইনশাআল্লাহ আজিজ। মানে আমরা আমাদের কোনো আচরণে আমাদের প্রতি যদি অসদাচরণ করা হয়, আমরা অনৈক্য তৈরি করবো না ইনশাআল্লাহ আজিজ। আমরা ক্ষুদ্র স্বার্থে আমরা অনৈক্য তৈরি করবো না। এই কয়েকটা মেসেজ আপনাদের সকলের প্রতি।